মানে সেদিন ও গুলি করেছিল। তোর চামচারে একদম মাইরে হলাম। শোনো মেঘলা, এসব চা নাস্তার অফার নিজের লেভেলের মানুষকে দিও। বৃষ্টি, মুখ সামলে কথা বলো। বৃষ্টিকে ধমক দেওয়ার আগে তুমি তোমার লেভেলটা একটু চেক করে নাও। আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলার তুই কে? সালিমা বিল্ডার্স গ্রুপকে কিন্তু আমাদের কবজায় নিয়ে আসতেই হবে। কখন যেতে হবে? আজ রাতে। বাচ্চার মা খেলে হবে, বাচ্চার বাবাকেও খেতে দাও। কে সন্তানের বাবা? এই সন্তানের বাবা অন্য কেউ। দোহাই আপনার, আমার এরকম অপমান দিয়া চলে যায় না। আপনারা বিশ্বাস করো, আমি কোনো পাপ করি নাই। ওরে বিয়ে করতে কথাটার মানে কি? না কথাটার মানে কি? তোমার তো আমার মেয়েকে বিয়ে করার কথা। আমি তোমাদেরকে পাঠালাম সম্পর্ক ভালো করার জন্য। আপনার মেয়ের তো এখন শালিমা ভিলেজ গ্রুপের চাইতে অনেক বড় বড় কোম্পানি মানুষের সাথে ওঠা বসা। আমি যেটা করেছি সেটা শুধুমাত্র মেঘলার সাথে লড়াই করার জন্য। তোমাদের যেন আর শালিমা বিল্ডার্স গ্রুপের কাছে হাত না পাততে হয় সেই জন্য। আচ্ছা, ওকে ফাইন। এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। দেখি সালিমা বিল্ডার্স থেকে কোনো নোটিশ দেয় কিনা আমাদেরকে। মা, তাহলে চল, তুমি কাজ করো। চল, উঠ। আব্বা আর হাঁটতে পারতেছি না, এত এটা আমরা কই যাবো? ও যে যাইতেছে রে মা, তো আমি নিজেও জানি না। দাঁড়া, কাজ করি। ও যে এই খারো খারো, নামো। কি ব্যাপার, তোমরা এখানে কেন? আরে আগে রিক্সা বিদায় করো। কি হয়েছে কতর মেরে? রাতুল আমাদেরকে বাসা থেকে বের করে দিছে। কি, রাতুল বাড়ি থেকে বাইর করে দিছে? তাহলে আমি কি করবা? তামসা করুন, খালি আসল লোভ নিয়া অনেকের বোর পেটের বাচ্চাটা নষ্ট করার দরকার ছিল। আমরা তো ওই বাড়িতে ভালোই আসিলাম না, খালি লোভ করো। লোককে আমি একলা করছি, লোক তুমি নিজে করো নাই? লোভ করছি, আদায়ের কথা খালি। আমি লোভ করছি না। যাই হোক, এখন কি করবা সেটা কও। এ চলো সামনে, এনে খারাপ থাকলে তোর সমস্যার সমাধান হইব না। আমার হাঁটতে পারছি না। শোনো না, এমনি উদ্দেশ্য ছাড়া হাঁটলে হইব, কিন্তু কই যাবো সেটা তো কইবা। আচ্ছা কাজ করি, আমার তো ঢাকা শহরে কেউ নাই, আমরা গ্রামে দেখে চলো। আমি গ্রামে যাবো না, ঢাকা একটা বড় সুন্দর ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দাও, আমি এখানেই সংসার করবো। এক থাপ্পড় দেখে দাঁত ফেলা দেবো। সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, আমি সংসার করবো। এই 2 দিনের দাম বাপলো তাই না দিলাম সামনে। সুন্দর আসছিল, স্মার্ট আসছিল, বড় লোক আসছিল, পড়াইতে পারছস পড়াইতে? তোর মারে দেখেও কিছু শিখতে পারলি না। এখন আইসা যে আমি সংসার করবো, আমি যাবো না। ফাজিল কোথাকার। শোনো, তুমি খামা খবর বলতেছো কেন? এখন কি করবা সেটা আগে কও। এখানে খাড়ায় খাড়ায় করলে কি কই জন্ম? চলো হাঁটি, তারপর দেখুন নি। না, আমি কিন্তু গ্রামে যেতে পারুম না। গ্রামে যে গরুর গোবর টোবর আমি ধরতে পারুম না। আচ্ছা হনো না, এক কাজ করি, চলো আমরা অনেকের শ্বশুর বাড়িতে যাই উঠি। অনেক আমাদেরকে ঢুকতে দেবে বাসায়? তো তোমরা দুজন আছো কি করতে? যাই ঠাস করে পাও ধরে ফেলাইবা, একদম পাও ধরে এমন ভাবে কান্দাকাটি করবো যে জায়গা দিতে বাধ্য হইব, ঠিক আছে? আর এই তাছাড়া আমার মাথায় একটা ভালো বুদ্ধি আসছে। তোমার মতো আবার কি বুদ্ধি এলো? শোনো তোমরা, চলো হাঁটতে হাঁটতে বুঝতেছে, আসো 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 আসো, হ্যাঁ চলো। এই মাইয়া খারাও, এই তুমি এমন একটা কাম কেমন করে করলা কত দেখি? কেন খালা, আমি আবার কি করছি? ও মামা গো, কি করছো তুমি জানো না? আরেকবার বাচ্চা যে পেটলে করতেছ, তোমার কি লজ্জা লাগে না? হ্যাঁ, আপনি কি কইতাছেন এইসব? আপনি জানেন আমার এই সন্তানের বাপকে? আপনি যে আন্দাজি মান্দাজি কথা কইতেছেন। আন্তাজি মান্তাজি কথা কইতাছি না, তোমার জামাই নিজের মুখে তো কয়ে গেল এই সন্তানের কি তার না, তাহলে কার? তুমি কোন সাহসে এই এলাকার মান সম্মান নষ্ট করতেছো, এই বস্তির মান সম্মান নষ্ট করতেছো? হ্যাঁ, তোমার সাহস তো কম না? অসভ্য মায়া বলে কোন কার? এই মরতে পারস না, মরতে পারস না তুই? ওই নদীর মধ্যে যোগ দিয়ে মর, নাহলে গাছের লোকে ফাঁস দিয়ে মর।
অসভ্য মেয়ে ছিল কোনো মেঘলা ও মা কি হয়েছে তোর খামতেছিস কেন ওই মেঘলার বাবা আরে দেখো আইসা কি তোমার মা কাঁদুস কেন মা তুই কাঁদুস কেন কি হয়েছে ও মা কি হয়েছে কো তোমরা আমার গলা কি গলা বলা আমি পাপি আমারে মারে বাবা তুই পাপি না মা তুই পাপি না তোর আমরা শুনি কি হয়েছে মা বাবা তোমরা না মারলে আমি গলা ফাঁসি দেবো মামা এই মেয়ে কথা আমাকে কয় না আমার মেঘলা তো কেমন পাগলামি করতেছে আমার ছাড়া দাও আমি বলো আমি ছাড়া দাও আমি পাপি আমারে মরতে না তোমরা এখানে? দেখো বাবাজি, আমাদের তো আসলে ঢাকা শহরে থাকার কোনো জায়গা নাই। আমরা মানতেছি আমরা অন্যায় করছি, আমাদের একটু তোমার এখানে একটু আশ্রয় দাও। আমরা ভুল করছি, আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। না, তোমাদের কোনো মাফ নেই। তোমাদের মতো বেঈমানদের আমার বাসায় কোনো আশ্রয় হবে না। বাবা অনেক আমগুলো তুমি ক্ষমা করে দাও বাবা, আমগুলো একটু আশ্রয় দাও তোমার এই জায়গায় বাবা। এ বাবাজি, বাবাজি আমাকে তুমি মাফ করে দাও। দরকার হলে যে তোমার পায়ে দিয়ে যে জুতা আছে, জুতা দিয়ে খুলে আমার এই গালে একটা মারো, এই গালে মারো, চাষির গালে মারো, ইচ্ছা করে মারো, আমার তো আমাকে মাফ করে দাও। বাঁচালো। তোমাকে একদিন আমি চাচা বলেছিলাম, এই জন্য আমি জুতাটা ব্যবহার করলাম না, না হলে সেটাও করতাম। তোমাদের রাতুল কোথায়? রাতুল না তোমাদের সবকিছু? আরে কিসের রাতুল? ওই রাতুল কি মানুষ নাকি? ওটা একটা কুত্তার মানে জানোয়ারের বাচ্চা। মানে এই যে তোমার সুখের জীবন তছনছ করছে কে করছে? রাতুল করছে। ওইটার সাথে আমরা সাহায্য করছি কেন? আমরা ভয় করছি। বিশ্বাস করো, 2 দিন তো আমাদেরকে বন্দুক নিয়ে আসছিল, আমরা এই ভয়ে তোমার বিরুদ্ধে কাজ করছি। তোমার আর তোমার বউ মেঘলার ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই রাতুল। ডাক্তাররে বলে যে রিপোর্ট চেঞ্জ করাইছে, কে করাইছে? এরা তো মেঘলার পেটে যে সন্তান, সেটা তোমার বাবা। সত্যি ওই সন্তান আমার? হ্যাঁ বাবা, ওই সন্তান তোমার, তুমি ওই সন্তানের পিতা। যদি সত্যি ওই সন্তান আমার হয়, আমি তো মেঘলার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। অনেক, তুমি না বলেছিলে মেঘলার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? তাহলে সব কি শুনছি? বৃষ্টি প্লিজ, তুমি আর কোনো ঝামেলা করো না তো। তুমি একবার বুঝতে পারছো মেঘলার ভিতর দিয়ে কি গেছে? ও কতটা কষ্ট পেয়েছে। ও আমাকে বারবার বোঝাচ্ছিল, কিন্তু আমি একটাবারও বুঝতে চাইনি। আমি বারবার ওকে অপমান করেছি। সমাজের সামনে আমি ওকে অনেক ছোট করেছি। শেষবার তো সাত খাওয়া অনুষ্ঠানে সবার সামনে আমি ওকে অপমান করেছি। চাচা, তোমাকে না বলছিলাম আমার একটা সন্তানের কত স্বপ্ন। যেদিন জানতে পারলাম
বৃষ্টি মা হতে পারবে না, আমি ওর বাবা হতে পারবো না। আমার মধ্যে যে কি কষ্ট হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। চাচা দেখছো, মেঘলার গর্ভে আমার সন্তান ছিল, আমি অস্বীকার করেছি, আমি স্বীকৃতি দিতে চাইনি। কি করে ফেললাম এটা? আমি 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 কি করলাম? আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। আরে অনেক বাবা, তুমি এই সকল দোষগুলো অন্যায়গুলো তোমার নিজের উপর কেন নিতেছো? এগুলো তো সব করছে রাতুল। যা করার তুমি রাতুলদের শাস্তি দাও। তুমি ঠিকই বলেছ, রাতুলের আমি এমন ভাবে আঘাত করব, ঘুমের মধ্যেও চিৎকার দিয়ে উঠবে, অনেক তুই আমাকে ছেড়ে দে। কিরে বন্ধু, তুই তো দেখি তোর একবারে পুরা লট বহদ নিয়ে এসছিস, সাথে দেখি আবার দড়িও আছে। তুই ফাঁসি টাসি দিবি নাকি? তুই কি নিজেকে অনেক বড় খেলোয়াড় মনে করিস? তুই আমার আর মেঘলার ডিএনএ কেন চেঞ্জ করেছিস? কি ভেবেছিলি চেঞ্জ করে সারা জীবন পার পেয়ে যাবি? তা তো তুই এত বড় জানোয়ার। তাহলে তুই জেনে গেছিস তোর চাচা চাচি তাহলে সবকিছু জানাই দিছে তোকে, তাই না? কেন করেছিস? স্বার্থের জন্য, তোদের মধ্যে ঝামেলা বাড়ানো। শোন, তোদের মধ্যে যত ঝামেলা বাড়বে তত আমার লাভ। তুই এটা বুঝিস না? একটা ডিএনএ রিপোর্ট ভুল, সেটার জন্য তুই তোর অনাগত সন্তানের অবিশ্বাস করলে তুই কি গাধা নাকি? একটা মানুষ এতটা জঘন্য, এতটা নিচে নামতে পারে, সেটা তোকে না দেখলে আমি কখনো বিশ্বাস করতে পারতাম না। তুই সবসময় আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, আমার ব্যবসার টাকা চুরি করেছিস, প্রজেক্টের ফাইল চুরি করেছিস। বন্ধু হিসেবে তোকে সবসময় মাফ করে দিয়েছি, ভেবেছি তুই ভুল করেছিস, তোকে মাফ করে দিই। কিন্তু আজ তুই সীমা অতিক্রম করেছিস, তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, এখন আমি তোর নিঃশ্বাস নিয়ে খেলবো। এটা কিন্তু ফলাফল একদম ভালো হবে। ধর ওকে। অনেক অনেক তুই আমাকে কই নিয়ে যাচ্ছিস? স্যার অনেক, তোর তো সবসময় আমার চেয়ে অনেক উপর ওঠার শখ ছিল, তাই না? যা, তোকে আজকে আমি অনেক উপর উঠিয়ে দিয়েছি। কেমন লাগছে? উপর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছিস তো, আমাদেরকে কতটা ছোট লাগছে। বন্ধু তুই আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে। অনেক কি করতেছিস বন্ধু? শোন, তুই আমাকে একবারে মেরে ফেল,
আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় মানুষ, যার কথা শুনতে চান, যিনি আবার সরকারের একটু সমালোচকও বটে। তবে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন। সাথে আরও রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার ফারহানা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। অনেকগুলো বিষয় নিয়ে আমরা যেহেতু আলোচনা করতে চাই, আমরা কিছু বিষয় নিয়ে আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই আমি, যে আপনি আওয়ামী লীগের এজেন্ট, কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন। আমাদের প্রশ্ন, আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি, এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা, বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা? অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন, বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন। ফজলু ভাই, আপনি যদি আমাদের একটু বলতেন। আমি আওয়ামী লীগের সুরে কথা বলি, আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি। এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামীপন্থী হয়ে যাবে, তাহলে তো আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই। আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম, তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করতো। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এইরকম কথা বলেন? কারণ আমি জানি আমার এই দলটি, বিএনপি, একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম, পার্টিও বলে অনেকে, লিবারেল ডেমোক্রেটিক। এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে, বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন, তখন আমি ওই দলে ছিলাম না। এটা না থাকাটা কোনো অপরাধ না। আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, বা ছাত্রলীগ করতাম, বা আওয়ামী লীগ পন্থী বা বঙ্গবন্ধু, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপিতে গেলাম, সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে। এবং বিএনপিতে যখন 2018 সনে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন 8ই ফেব্রুয়ারি 2018 সন, এর 5 দিন আগে 3রা ফেব্রুয়ারি লা মেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায়। ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে, আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো, ফখরুল ইসলাম আলমগীর, তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো। কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায়, আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন। না, এটা দর্শকদের কথা। আমাদের মনে হয় যে আমি ওই দর্শকদেরকে চিনি। আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম, হ্যাঁ, সেদিন থেকে প্রধানত আল বদর রাজাকারের ছেলেরা এবং নাতিরা, তারা সব মিলিতভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু। এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিলাম। আচ্ছা, এই দেশে যে 5ই আগস্টের আন্দোলন হয়েছে, আমি চ্যালেঞ্জ করলাম, মাসুদ স্বীকার করে, আমার সন্তান তুল্য স্বীকার করবে জানি না, দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি, কোনো বাপকা বেটার সেই বুকের পাটা নাই, প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলেছি। ঠিক আছে ফজলু ভাই, আমি শুধু 2-3টা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য। এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত যে হয়তো আপনার কথাগুলি জামায়াতের এগেনস্টে গেলে জামায়াত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে। আমি শুধু 2-3টা জিনিস একটু কুইকলি জানতে চাই। 90-এর গণ আন্দোলনের পরে 3 জোটের রূপরেখাতে যখন ছিল, কোনো দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না। বিএনপি সবার আগের থেকে গিয়ে যখন তাদেরকে নিল, বা 2001 সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে, তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না, তখন আমি বিএনপি করতাম না। তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে কাদের সিদ্দিকী সাহেবকে নিয়ে, বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম।
যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ, এবং 2001 সনে আমি গামছা মার্কার নমিনেশন নিয়ে গামছা মার্কা নিয়ে ইলেকশন করে আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করে অনেকে বলে পাশ করছিল, গণায় আমি ফেল করছিলাম, আচ্ছা। তাদের গণায়। ওকে, আমার কথাটা বুঝেন, হ্যাঁ। আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কার ভোটের ডিফারেন্স কত ছিল। যা হোক, আমি সেটা বলতে চাই না। হ্যাঁ। কাজে আমার তখন প্রতিবাদ করা না করা, আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম। এখন যদি আপনি আমাকে আইসা 26 বছর পরে জিজ্ঞাসা করেন না। আপনি প্রতিবাদ করছিলেন কিনা, আমি তো সেদিন বিএনপি করতাম। ওকে, একটুকে আমার জানার ছিল, আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন? তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন, বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন, তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এইভাবেই পাশে আসছেন? কেন আমি এই প্রশ্ন করছি, আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার। তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি? বিএনপি একটি বহু মতের দল। আমি বলি বিএনপি, আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম, এখানে অনেক ফুল আছে এই বাগানে, আচ্ছা। অনেক ধরনের ফুল আছে। ওকে, ওকে। আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি, তখন তারেক রহমান সাহেব দেশে ছিলেন না। ওকে, আমি যখন বিএনপিতে গেছি, দুনিয়ার কেউ বিএনপি করে না 2006 সনের নভেম্বরের পরে। আমার কথাটা খুব বুঝার চাই, কেউ বিএনপি করে না। হ্যাঁ, জামাতও বিএনপি থেকে সরে গেছে। আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে, 111 আইসা গেছে। আমার কথাটা বুঝেন, আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে, এবং আমি সব কথা বলে গেছি। আমার কথাটা খুব ক্লিয়ার। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বলবো কি করব আমি ক্লিয়ার বলে গেছি, আমি আপনার দল করব, আপনি আমাকে চান। দেখেন উনি কিন্তু এখনো জীবিত, কাজে উনি কথাটা লন্ডন থেকেও শুনবেন, সবাই শুনবে। আমি ওনাকে বলছি, আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি, মারাত্মক ভাবে। যখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম, আপনার নিজস্ব চিন্তাধারার জন্য। আপনি সব মানুষকে সম্মান করেন। তবে নেত্রী, আপনি যদি আমাকে নেন, একটা কথা বলে যায়, আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না, মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না। আমার মতো করে আমি কথা বলবো, এতে যদি আপনি আমাকে নেন নিবেন, না হলে নিয়েন না। আমি সব কথা বলেই গেছি। কিন্তু ওকে, আপনারা আমার মনে হয় যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি, দর্শকরাও আজকে একটা পরিষ্কার হলেন। আমি ফজলু ভাই, আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি। আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে 53 বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে, 54 বছর টু বি এক্সাক্ট, মানে নাম্বারের দিক দিয়ে। মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ দেখেছেন? কোন সময়টাকে আপনি মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে দেখেছেন, সেটা আমরা একটু। আমি সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল। এই সরকার যারা আনছে, আমি এখনো চ্যালেঞ্জ করছি। গত 10 বছর, আমি 15 বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি, আমি যা বলছি, আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে, আমাকে যে জেলে রাখা হয়েছে, এই আমি 10 বছর বাড়িতে যাইতে পারি নাই, মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে। আমি যতবার হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলছি, ফ্যাসিস্ট বা যে শব্দটা, এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে। আমি একটা কথা সবসময় বলি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। গোখলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন। আমি একটা বলতে চাই, আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে। এই সরকার ক্ষমতায় আসার পিছনে, ক্ষমতায় বলবো না, দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে, জীবন মৃত্যুর খেলা আছে। আমার ছেলেগুলো রাত্র 3টার সময় বাইরে হয়ে গেছে, খুঁজে পাইনি, 5 দিন বাসায় আসে নাই। এগুলো আমরাও মাঠেও ছিলাম, বক্তব্য ছিলাম। ফ্রান্স বিপ্লব যে হয়েছে, বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন? কিন্তু ভলটেয়ার, রুসু, যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে, তাদের নাম বলতে পারবেন। এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে, আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না, সবার মধ্যে আমি অন্যতম। আর বেশি বললাম না, বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো হয়। আমি প্রত্যেকদিন বলতাম আমার ওয়াইফকে, যে কোনো সময় আমি মরতে পারি, তুমি বিধবা হইতে পারো, ছেলেরা এতিম হইতে পারে, ভয় পাইবা না। এইসব কথা আমি আপনাকে বলি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইটটা, আওয়ামী লীগ মানে
15 বছর হাসিনার বিরুদ্ধে, 15 বছর না, 96 সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে। আমার 3টা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে। আব্দুল হামিদ আমার সঙ্গে 2টা ইলেকশনে ফেল করছে, তারপর আমাকে ডিক্লেয়ার করে নাই। আমি স্বতন্ত্র ইলেকশনে 96 সনে আব্দুল হামিদের চেয়ে 5200 ভোট বেশি পাস করছিলাম। 96 এর ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে। কাজে আমি আওয়ামী লীগের প্রতি আমি এখন বলতেছি যে আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। আপনি কি শুনছেন আমার এই বাক্যটা কতদিন